প্রথমেই আমার উচিত হবে একটু ক্ষমা চেয়ে নেওয়া। কারণ সেটআপের অবস্থা দেখে বুঝতে পারতেছেন যে এটা আসলে কোনো ইউজুয়াল সেটআপ না। এটা আসলে আসছে কারণ আমি এখন ভ্রাম্যমাণ। আমি থ্যাঙ্কসগিভিং এর জন্য ভাইয়ার বাসায় চলে আসছি। যে কারণে এর চাইতে বেশি কিছু এই মুহূর্তে করা সম্ভব হচ্ছে না। তবে আম যেটা নিয়ে কথাবার্তা বলতে আসছি তার কারণ আমাদের হাতে কিছুটা হলেও ফ্রি টাইম বাড়ছে। থ্যাঙ্কসগিভিং এর মানে পার্কস টা হচ্ছে এরকম যে আপনি কিছু ফাঁকা সময় পাবেন। ইভেন দো সামনে প্রচুর প্যারা থাকতে পারে। লাইক স্টুডেন্টদের জন্য এই সময়টা খুব টাফ। কারণ থ্যাঙ্কসগিভিং যখনই শেষ হবে তখনই আসলে আমাদের ফাইনালস শুরু হবে। এবং ফাইনালস এর মধ্যে ৩ টা প্রজেক্ট, ৩ টা ফাইনাল, প্রচুর প্রেজেন্টেশন, প্রচুর দেওয়াদেরি, প্রচুর রিটেন এক্সাম মানে কঠিন একটা অবস্থা শুরু হয়ে যাবে। যে কারণে আমাদের প্রিপারেশনটাও নেওয়ার কথা এই সময়টার মধ্যেই। তারপরও এটা একটু বেটার যে যেহেতু আপনি ৩-৪ দিন যদি বাসার মধ্যে থাকতে পারেন তাহলে কিছু সময় বের করা যায়। যে কারণে বেশি বকবক করার একটা প্রবণতা যেটা আমার মধ্যে আছে সেটা আমি আবার দেখাচ্ছি। তো যেটা আমি পড়লাম একটু আগে সেটা হচ্ছে যে আমাদের যে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি কেন পরপর ২ দিন ২ জনকে ধাক্কা দিয়ে খুন করে ফেলল? অনেকে হয়তো আপনারা নটরডেমের ছেলেটার কাহিনী জানেন, অনেকে আরেকটা কাহিনী জানেন না যেখানে ২ জন বাইক রাইডারকে হিট করছে আরেকটা ময়লার ট্রাক যেটা সম্ভবত পান্থপথের মোড়ে, যদি আমার ভুল না হয়ে থাকে। এবং তারপরে সেখান থেকে একজনের মাথার উপর দিয়ে গাড়ি চালানো চলে গেছে ইভেন হিট করার পরে। আর ২য় আরেকজন রাইডার ওখানে নাকি ছিলেন, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। I don't know যে উনার কি হইছে। কিন্তু কথা হচ্ছে যে এট লিস্ট ২ দিনে পরপর ২ দিনে ২ টা ময়লার ট্রাক ২ জন মানুষকে খুন করে চলে গেছে। এদের মধ্যে একজন নটরডেম কলেজের ছাত্র। অবশ্যই আপনারা সেটা জানেন। কারণ সারা দেশে এখন এটা নিয়ে একটা ভালো আন্দোলন হচ্ছে। কিন্তু সেটা নিয়ে আমি গতকালকের ভিডিওতে আমি যেটা খুব অবাক হয়ে জিজ্ঞাসা করছিলাম যে, "হোয়াট আর দ্য অডস?" মানে একই রকম ঘটনা একবার হইছে এটা মানা যায় যে ঠিক আছে যে এটা একটা দুর্ঘটনা ছিল। মানে অ্যাক্সিডেন্ট হিসাবে মানা যায় মনে আমি এটা বলতেছি না যে ইটস অলরাইট অর সামথিং। কিন্তু অ্যাক্সিডেন্ট একটা হইতেই পারে। এটা বুঝার মতন একটা ব্যাপার যে ঠিক আছে যেকোনো দিন যেকোনো জায়গাতে যেকোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে। পরপর ২ দিন কেন ময়লার গাড়িতে ধাক্কা দিবে এবং মানুষ মারা যাবে? এটা হচ্ছে আমি গত ভিডিওতেও বলছিলাম যে এটা কিভাবে এটা আমি বুঝতে পারি নাই। বাট আজকে 'প্রথম আলোর' প্রতিবেদন পড়ে যেটা বুঝতে পারলাম যে এটা অ্যাকচুয়ালি ডাজ মেক সেন্স। মানে তখন আমি যেটা বলতেছিলাম যে আসলে কোনো মানে সেন্স মেক করতেছে না। আসলে তো করতেছে। ঘটনা হইছেটা কি আসলে? তারা যে প্রতিবেদন দিয়েছে যে ধরেন যে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি আছে ৩০০ টা। মানে আমি জাস্ট ফিগারেটিভ নাম্বার দিচ্ছি। আ এখন এই ৩০০ টা ময়লার গাড়ির মধ্যে ধরেন ড্রাইভার আছে ৫০ জন। কিন্তু গাড়ি ঠিক মতোই চলে এবং মোটামুটি ৫০ জনের যে ড্রাইভারের ক্ষমতা মানে সর্বোচ্চ ড্রাইভ করার যে ক্যাপাবিলিটি একটা ময়লার ট্রাক বা হচ্ছে ময়লার যে আমি জানি না ওদেরকে কি বলা হয়। ধরা যাচ্ছে একটা সেন্টার যেখানে ময়লাগুলা জমা হবে এবং তাদের আন্ডারে যে কয়টা ময়লার ট্রাক আছে তাদেরকে যে কয়টা গাড়িকে ড্রাইভ করার ক্যাপাবিলিটি তাদের আছে তার চাইতে বেশি গাড়ি ড্রাইভ করা হচ্ছে। এখন বাকি গাড়িগুলো ড্রাইভ করতেছে কে? এই প্রশ্নটার উত্তরটা তো সুন্দর মতন 'প্রথম আলো' সহ বেশ কয়েকটা পেপার এখন ছাপায় ফেলছে এটা নিয়ে। যে আসলে যেটা হচ্ছে তাদের কাছে ছিল স স্বল্প সংখ্যক ড্রাইভার। সুতরাং তারা পরিচ্ছন্নতা কর্মী যারা আছে তাদেরকে দিয়ে গাড়ি চালাইতো। ইভেন যেই মানে ট্রাকটা হিট করছে নটরডেম কলেজের ওই ছেলেটাকে, সেক্ষেত্রেও কিন্তু সিমিলার ঘটনা ঘটছে। মানে যে ড্রাইভারের নামে ওই গাড়িটা রেজিস্ট্রেশন করা আছে, মানে যে গাড়িটা যেসব ড্রাইভারের চালানোর কথা তাদের কেউ কিন্তু ওই গাড়িটা তখন চালাচ্ছিল না। চালাচ্ছিল আরেকজন মানুষ। মানে যে আসলে ড্রাইভিং লাইসেন্স তার আছে কিনা এটাও আমরা জানি না। সে একজন পরিচ্ছন্নতা কর্মী। মানে যারা সিটি কর্পোরেশনের হয়ে কাজ করতেছে এইসব ময়লা সরানোর সেক্টর নিয়ে, তাদের মধ্যেই বিভিন্ন ধরনের পোস্টে বিভিন্ন ধরনের কাজ করা লোকজন এবং মাঝে, মাঝে বাইরের লোকজন যারা আসলে কোনোভাবে ওই অফিসের সাথে কানেক্টেডই না, তারা গাড়ি চালায় যাচ্ছে। মানে খুবই ইন্টারেস্টিং না ঘটনাটা? মানে বুঝতে পারতেছেন যে কেন আসলে সিটি কর্পোরেশনের গাড়ি বারবার হিট করতেছে বিভিন্ন জায়গাতে এবং সবচেয়ে বড় কথা যে আমরা এই ২ টা ঘটনা মাত্র জানি। কারণ পরপর ২ টা ডেথ আমরা দেখতে পাইছি। আমরা এখনো জানি না যে কয়টা ঘটনার মধ্যে কারো হাত পা ভেঙে পঙ্গু হয়ে গেছে। কেউ হয়তো কাছাকাছি মৃত্যুর কাছাকাছি যেয়ে ফেরত আসছে। এগুলো তো আমরা জানি না। এগুলো তো জানার কোনো উপায় ছিল না, রাইট? সো আল্টিমেটলি যেটা হচ্ছে, আমরা এইখানে এইরকম একটা জায়গাতে এসে দাঁড়াইছি যেখানে একটা গভর্নমেন্ট অফিস মিনিমাম কোন ধরনের মানে রেগুলেশন মেইনটেইন করতেছে না। আপনি প্রাইভেট যেগুলা বাস আছে সেগুলাকে তো কন্ট্রোল করাটা গভর্নরের পক্ষে সম্ভব না টাইপের কথাবার্তা তারা বলে থাকে। যেটা আসলে সত্য না। কিন্তু তারপরে তারা এটা বলে থাকে দায়িত্ব এড়ানোর জন্য হোক বা যেভাবে হোক যেমন সড়ক
সরি সড়ক না সেতু মন্ত্রী ওবায়দুল কাদের যেটা করলেন, উনারা আজকে মিটিং-টিটিং ডাইকা করলেন কি যে 50% ভাড়া বন্ধ করে দিচ্ছেন বিআরটিসি বাসের জন্য। কারণ তারা বলতে চাচ্ছেন কি যে আমরা তো আসলে বিআরটিসি বাসের জন্য এটা করতে পারি। আমরা তো সবার জন্য এটা করতে পারব না। কারণ প্রাইভেট সেক্টরের বাস তো আমাদের কথা শুনবে না। আচ্ছা ভালো কথা। আমি যদি তর্কের খাতিরে এটা মেনেও নিই যে আপনার আসলে কোনো কন্ট্রোল নাই। আপনি প্রাইভেট সেক্টরে কারো দায়ভার নিতে পারবেন না। কিন্তু আপনার যে সরকারি যেই অফিসগুলা, সেখানে যদি এই ধরনের অনিয়ম চলে, এটা তো আসলে এড়ানোর মতন কোনো কিছু মানে কোনো লজিক বা কোনো যুক্তি তো এখন আর দেওয়ার থাকার কথা না। এইটা আমি বুঝলাম না যে এক্সাক্টলি কিভাবে বছরের পর বছর এই ধরনের জিনিস চলতে থাকে এবং আমাদের একটা টেনডেন্সি আছে যেটা আসলে শুধুমাত্র আমি যে ড্রাইভার ফাঁসিতে ঝুলাই দাও সমাধান হয়ে গেল। এত ইজি কিন্তু না জিনিসটা। আমাদের যে টেনডেন্সিটা আছে সেটা হচ্ছে আমরা যেটা করার চেষ্টা করি, আমরা কাউকে টাকা দিতে চাই না। কাউকে আমরা মানে কোনো টাকা দিব না, কিছু করব না। সব এমনিতে আবার রেজাল্টও চাবো। এটা আমরা সবসময় দেখছি। দেখেন, বাংলাদেশের খেলা ক্রিকেট খেলাতে অনেক ঝামেলা হচ্ছে, অনেক প্রবলেম আছে। ভালো কোচ নাই বা কোচ থাকলেও তারা কাজ করতেছে না। মানে ক্লিক করতেছে না। কিন্তু আমাদের রিজার্ভে নাকি ৳৯০০ নাকি ৳১,০০০ মতন রিজার্ভ বিসিবির কাছে আছে। কিন্তু তারা কোচ ডাকার সময় সাউথ আফ্রিকার রিটায়ার্ড কোচ যাদেরকে পৃথিবীর কোথাও ডাকতেছে না তাদেরকে ডেকে নিয়ে আসতেছে। মানে আসলে আমি জাস্ট এটা বলার জন্য বলতেছি না, ক্রিকেট ফ্যান হিসেবে ক্ষোভ ঝাড়তেছি না অথবা সড়ক দুর্ঘটনা থেকে। আমি জাস্ট মানে নিউট্রালি চিন্তা করেন যে কেন? এত টাকা আছে অথচ আমাদের ইনফ্রাস্ট্রাকচার যতটুকু উন্নতি করার কথা সেটা কেন হচ্ছে না? কারণ হচ্ছে আমাদের জেনুইন যেটা একটা মানে বাঙালির একটা খুবই জেনুইন অভ্যাস আছে। সে পৃথিবীর যেকোনো প্রান্তেই যাক না কেন, এই অভ্যাসটা তার থেকে যায়। সেটা হচ্ছে যে তারা কাউকে টাকা দিতে চায় না। কাউকে টাকা দিবে না। কাউকে সার্ভিসের জন্য ডেকে নিয়ে আসলেও টাকা দিবে না। তারপর চাবে কি যে একদম ফার্স্ট ক্লাস সার্ভিস দেওয়া হবে। এটা আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন বাংলাদেশের মধ্যে তারা খুব ভালো মতো জিনিসটা জানেন। আপনাকে ক্লায়েন্ট বলবে কি আপনাকে ৳২ দিব। তারপর বলবে কি ৫০ টা দাবি জুড়ে দেবে। এখন ৫০ টা দাবি দিতে গেলে যে আপনাকে ৳২,০০,০০০ দেওয়া লাগবে এটা যদি বলেন তাহলে বলবে, "এত টাকা দিতে পারব না। ৳১০,০০০ তে কাজটা করে দেন।" কেন ভাই? আপনি সার্ভিস চাচ্ছেন। সেখানে আপনি ৳২,০০,০০০ সার্ভিস চাচ্ছেন, ৳১০,০০০ কেন অফার করতেছেন? এই ধরনের কাজ একটা জিনিস আমি খেয়াল করে দেখছি যে, উন্নত বিশ্ব যেগুলোকে আমরা বুঝি, তাদের মধ্যে একটা জিনিস টেনডেন্সি খুবই কমন যে, আপনাকে ওরা মাগনা খাটাবে না কেউ। আপনি যদি ১ মিনিটের সার্ভিস দেন, আপনাকে ১ মিনিটে টাকা দেওয়ার চেষ্টা করবে এবং ফেয়ার জাজমেন্ট করার চেষ্টা তারা করে থাকে। অনেক সময় অবশ্যই ফাঁকিবাজি করে কারণ মানুষ সাধারণত টাকা দিতে চায় না। কিন্তু আমাদের লেভেলে কাউকে আমি এটা করতে দেখি নাই যে, মাগনা খাটায় নিব। গাড়ি আছে তোমার ৩০০ টা। তোমার ড্রাইভার কেন ৫০ জন বা ৭০ জন? মানে তোমরা চাচ্ছ যে মাগনা খাটায় দেব, কাউকে বেতন দিব না, বাজেট কমায় রাখতে হবে। তাই না? এবং যাদেরকে বাজেটে তুমি টাকা দিচ্ছ তাদেরকে আসলে কত কতটুকু চুক্তি তাদের সাথে আছে? কারণ আমি যতদূর পড়লাম তাতে মনে হলো যে জিনিসটা আসলে চুক্তিভিত্তিক। মানে আজকে আপনার চাকরি আছে কালকে নাই, জব সিকিউরিটি নাই। ওখানে কোন ড্রাইভার মরতে যাবে কাজ করতে? এবং যদি করতে যায়ও তাহলে তারা কেন তাই সেই গাড়িটাকে অন্য কারো হাতে ছেড়ে দিয়ে নিজেরা অন্য কোথাও খ্যাপ মারবে না? আপনার কি মনে হয় ওই ড্রাইভার যে আরেকজনের হাতে গাড়ি ছেড়ে দিচ্ছে তার কারণটা কি? হতে পারে যে সে অন্য কোথাও গাড়ি নিয়ে খ্যাপ মারছে। হয়তো সে ঢাকা থেকে নারায়ণগঞ্জের ট্যুরে কোনো একটা ফ্যামিলি যাবে সেখানে হয়তো কোনো রেন্ট এ কারের হয়ে গাড়ি চালাতে চলে গেছে। আর রহিম, করিম বা আব্দুল রে বলছে যে, "এই যে আমার চাবিটা নাও তুমি ময়লা গাড়িটা চালাও ২ দিন আমি আসতেছি।" বলতেই পারে। কারণ আপনি তো তার জব সিকিউরিটি দেন না। আপনি তার সার্ভিস অনুযায়ী টাকা-পয়সা দিচ্ছেন না। এটা তো কনসিডার করতে হবে এই ফ্যাক্টর গুলোর মধ্যে। বাংলাদেশ কেন আজকে ভালো কোচ পাচ্ছে না? কারণ আপনি যদি আজকে ম্যাথিউ হেডেনকে নিয়ে আসতে চান, তাহলে যে খরচটা করতে হবে সেটা করার জন্য আপনাকে প্রিপেয়ার্ড থাকতে হবে তো। আপনি তো ৳৫০ সার্ভিস চাবেন, ৳২ অফার করবেন। এভাবে তো দুনিয়া চলবে না। এবং এই জিনিসটা কিন্তু কম বেশি হইছে। যদিও আমরা সবাই জানি যে কি করবে গভর্নমেন্ট এখন সমস্ত দায়ভার দিবে ড্রাইভারের হাতে। যে ওকে ড্রাইভার তো নিজের চাবি আরেকজনকে দিয়ে দিছিল, বেঁচে গেলাম। আসলে তো আপনারা বেঁচে যান নাই। আপনার গাড়ির ড্রাইভার কই? আপনি কেন বাকি থেকে টাকা দিয়ে বাকি ড্রাইভার এনে চাকরি দেন নাই? টাকা বাঁচাচ্ছেন। টাকা বাঁচাচ্ছেন মানে যারা রোডের মধ্যে গাড়ি চালাবে সেটা কিন্তু রিস্কের জিনিস। সেটা কিন্তু একটু সেনসিটিভ জিনিস। এটা এমন না যে আপনার ময়লা মানে ঝাড়ু দেওয়ার মতন বাসার মধ্যে যে জ্যানিটর গুলা থাকে অফিসের মধ্যে যে অফিসের ৫ জন জ্যানিটর আছে যারা হচ্ছে রাতের বেলায় অফিসগুলা ক্লিন করে রেখে যায়। আপনি বললেন কি যে, "না আমরা জ্যানিটর রাখবো না, টাকা বাঁচাই।" ফাইন। ওটা আপনি করতেই পারেন যে ঠিক আছে আপনি আসলে বাজেট কাট করতে যাচ্ছেন করেন। কিন্তু আপনি তো বাজেট কাট সব জায়গাতে করতে পারবেন না। আপনি তো বাজেট কাট এরকম একটা সেনসিটিভ জায়গাতে করার কোনো প্রশ্নই আসে যেখানে আপনার ড্রাইভারের মানে পোস্ট। এবং এই বাজেট কাট কিন্তু কেউ না কেউ করছে, কোথাও না কোথাও করছে। সরকার টাকা দিতে চাচ্ছে না কেন? সরকার কেন টাকা দিতে চাচ্ছে না? কেন এনাফ ড্রাইভার নিয়োগ দিচ্ছে না এবং ড্রাইভার যাদেরকে নিয়োগ দিচ্ছে তাদেরকে কেন আপনি একটা লোভনীয় সেলারি এবং বোনাস এবং জব সিকিউরিটি দিচ্ছেন না। তাহলে আপনি কেন আশা করবেন যে আপনার কাছে ভালো ড্রাইভার আসবে? অবশ্যই আপনার কাছে তারা আসবে যাদের আসলে কোনো উপায় নাই দেখে এই কাজটা করতে বাধ্য হইছে এবং তারা অবশ্যই সুযোগ পেলে খ্যাপ মারবে। এটা তো পার্ট অফ দ্য প্রবলেম।
আপনি শুধু ড্রাইভার কাজকে এটাকে ফাঁসি দিলে তো হবে না। আপনি যখন মানে এনাফ বেঁচে থাকার রসদ দিতে পারতেছেন না, তখন আপনি আশা করতে পারেন না যে এটা একটা পার্মানেন্ট সলিউশন হবে। আজকে আপনি ২ জনকে ফাঁসি দেন। আপনি আজকে ৩ জনকে জেলখানায় ঢুকাই দেন। তাতে কোনো কিছুই লাভ হবে না। কারণ আপনি প্রবলেমের মূলে যদি আমরা হিট করতে না পারি এবং এই প্রবলেমের মূল জায়গাটা কিন্তু obviously এই ড্রাইভার নিয়োগ দেওয়া, ড্রাইভার কেন কম নিয়োগ দেওয়া হইছে, ড্রাইভারদের কেন বেতন দেওয়া হচ্ছে না, এটা কিন্তু কানেক্টেড। আপনি চাবেন যে ড্রাইভার আপনাকে একদম মানে ডমিনিক টরেটোর মতন সাপোর্ট দেক, ওরকম গাড়ি চালাক, পল ওয়াকারের মতো গাড়ি চালাক। এসব চিন্তা করলে তো হবে না রে ভাই। আপনি টাকা দেন ৳২ আপনি কিভাবে আশা করেন যে সে আপনাকে ডমিনিকের মতন সার্ভিস দিবে, রাইট? সো এগুলা তো আসলে কথা বলার জায়গা, এগুলো তো নিয়ে লেখালেখি করার জায়গা। আমি তো কোনো পত্রিকাতে কাজ করি না যে আমি এগুলো নিয়ে লিখব। বাট এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে খুব দ্রুত ফোকাস দেওয়া উচিত। আমার মনে হয় যে দিবেও কোনো এক সময়। কিন্তু আমার মনে হয় না এখন সেটা দিবে। এখন সবাই চেষ্টা করবে ব্লেম গেম খেলার যে কাকে আজকে ফাঁসায় দিতে পারলে আপনি বেঁচে যান। যে হ্যাঁ, ড্রাইভার তো চাবি আরেকজনকে ছেড়ে দিছে, সো আমরা বেঁচে গেলাম। তো এই ধরনের কালচার থেকে আমাদের যেকোনো হোক বের হইতে হবে। কিন্তু আমার মনে হলো যে এটা নিয়ে কারো না কারো কথাবার্তা বলা উচিত যাতে এটা নিয়ে কোথাও না কোথাও আলোচনা চলে। আমার ভিডিও কয়জন দেখবেন? ২০০ জন? আমি যেটা দেখতে পাই আমার অ্যানালিটিক্স সার্ভিস থেকে যে আমার ভিডিও মোটামুটি ৪০০ জন ৫০০ জনের মতো দেখেন। রিঅ্যাক্ট করেন ১০-১২ জন বাট স্টিল এই ৪০০ জনও যদি দেখেন তাদের মধ্যে কেউ না কেউ তো কোনো না কোনো চায়ের দোকান আর এটা নিয়ে কথা বলবেন যে কোথায় ড্রাইভারদের সুযোগ কোথায়? ওই অ্যাসপেক্ট নিয়ে কথা হবে এবং আমি জানি যে যদি ৫০ জনও কথা বলেন এনাফ একটা রিপল ক্রিয়েট করবে। হয়তো আজকে চেঞ্জ আসবে না, কালকে আসবে। যে কারণে আমি এই ভিডিওতে এই কথাগুলো বললাম। একটা ডিসকাশন শুরু করে দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই এবং আবার ওই সেটআপের জন্য ক্ষমা প্রার্থী। বিদায়।